কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের স্বাগতম জানাই। আমি কৌস্তভ। আজকে দুর্দান্ত একটি ঘটনা আপনারা শুনতে চলেছেন। ঘটনাটা বড়নগর এরিয়াতে এবং মাল্টিপল কিছু ঘটনা এখানে ইনক্লুডেড রয়েছে। আজকে আমার সাথে কলে ছিল রাজু। আশা করছি আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লাগবে। ভয়ের একটা শিহরণ আপনাদের মধ্যে খেলে যাবে এবং আজকের এই হরর পডকাস্টটি আপনারা কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া নিজস্ব প্যারানর্মাল এক্সপিরিয়েন্স বা সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান তাহলে যোগাযোগ করুন ইনস্টাগ্রামে, অথবা আমাকে ইমেলও করতে পারেন curiofight@gmail.com এই ইমেল আইডিতে। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন। আমার দ্বিতীয় চ্যানেলে নতুন একটি পডকাস্ট এসেছে যেটি আপনাদের জীবন বদলে দিতে পারে, সেটি অবশ্যই চেক আউট করুন। লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে। তাহলে চলুন, আমি আর বিশেষ কথা বাড়াবো না, সরাসরি চলে যাব কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আজকের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো রাজু, কেমন আছো? আমি ভালো আছি কৌস্তব দা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তো বিষয়টা যেটা হচ্ছে রাজু, তুমি আমার সাথে একটা ঘটনা শেয়ার করো। তোমার লাইফে ঘটে যাওয়া একটা ভৌতিক বা আদি ভৌতিক ঘটনা তুমি আমাকে শেয়ার করো। আমার সব থেকে ইন্টারেস্টিং এই জিনিসটা লেগেছে যে যে ঘটনাটার কথা বলছো, যে বাড়ির ব্যাপারে বলছো বা যে জায়গাটার কথা বলছো, সেটা আমার বাড়ি থেকে হার্ডলি 10 থেকে 15 মিনিট। আমি যদি বাইক নিয়ে বেরোই 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। ইনফ্যাক্ট তুমি যে বাড়িটার ব্যাপারে বলছো বা যে এরিয়াটার কথা বলছো সেখানে আমি অনেকবার গেছি। আচ্ছা, ঠিক আছে। তো আমার খুবই ইন্টারেস্ট লাগছে জানতে ওখানে কি কেস ছিল, মানে এত কিছু সাফার করেছো তোমরা বা তোমার সাথে তোমার সঙ্গী যারা ছিল তারা এত কিছু সাফার করেছে বা এত ভুক্তভোগী হয়েছে পুরো ঘটনাটার। আমি পুরোটা জানতে চাই রাজু, কি ঘটেছিল আমাকে একটু বলো তো, শুরু থেকে শুরু করো। ঘটনাটা আমিও ঠিক জানতাম না। আচ্ছা, প্রথমে বলে রাখি, আমার নাম রাজু। আমি কলকাতাতে ট্যাংরা এরিয়াতে আমার পৈতৃক বাড়ি। ভবিষ্যতে আমি আমার ওয়াইফকে নিয়ে আমি সোনারপুরে থাকি। আমি একজন ড্রাইভার, গাড়ি চালাই। ঘটনাটা বলার আগে আমি বলে দিই, আমার ঘরে আমরা 4 জন, আমি, মা, আমার বাবা আর আমার এক দিদি। দিদির বিয়ে হয়ে গেছে অনেক বছর আগে। আমার বাবা মারা যায় 2010 সালে। 2010 সালে গত হয়। তো তখন আমার পরিবারটা পুরো অচল হয়ে গেছিল একদম। তো আমার এক দাদা আছে নিজে, আমার জেঠুর ছেলে, সে লালবাজারে কাজ করে। তো সেই দাদা তখন আমাদের ফ্যামিলিতে আমাদের মানে কি বলবো, যেরকম হাত বাড়িয়ে দেয় সাহায্যের জন্য এসছিল। এবং তখন আমার বাবা যখন মারা যায় 2010 সালে, আমাকে এক জায়গায় কাজে ব্যবস্থা করে দিয়েছিল। দাদারই অফিসের স্টাফের একজনের, তাদের পার্সোনাল একটা ফাস্টফুডের চাউমিনের দোকান আছে। আচ্ছা, সেইটা আছে সিটির মধ্যে থেকে অটো ধরে যেতে হয় কুটিঘাট বলে একটা জায়গা। তো দাদা তাই অফিসারের সঙ্গে কথা বলে আমাকে তার কাছে কাজে ব্যবস্থা করে দেয়। তো দাদা একদিন আমাকে অফিসে ডাকে যে তুই আয়, আমি স্যারের সঙ্গে কথা বলে রেখেছি, তোকে নিয়ে যাবে। তো আমি যথাক্রমে আমি দাদার অফিসে পৌঁছাই। ওখানে স্যার আমাকে তার সঙ্গে করে তার বাড়ির কাছাকাছি তাদের ফাস্টফুডের একটা দোকান আছে নিজেদের, আমাকে নিয়ে যায়। আমি যাই, আমি ওখানে গিয়ে দেখি যে আরো আমায় ছাড়া আরো 3 জন ওখানে থাকা খাওয়া দাওয়া দিয়ে স্যার তাদেরকে মানে জায়গা দিয়েছে, আর ওই দোকানে ফাস্টফুডের দোকানটা তারা চালায়। তা স্যার আমাকে বললো যে তোমাকে এদের সঙ্গে থাকতে হবে। আমি বললাম ঠিক আছে। তো একটা বাড়ি স্যার দিয়েছিল থাকার জন্য। তো সেই বাড়িটায় আমরা 4 জন থাকি। তো ওই বাড়িটার আমি একটু ডিরেকশন বলে দিই। বাড়িটার প্রথম দিন যখন আমি যাই, বাড়িটা দেখে কেমন আমার একটা অদ্ভুত লেগেছিল।
আর একটা ভয় আমার মধ্যে ফিল করেছিল সকালবেলায়। সে বাড়িটা চারদিক থেকে দেয়াল দিয়ে বট গাছ, অশ্বত্থ গাছ উঠে গেছে, এবং বাড়িটা থেকে ইট থেকে সুরকি, সিমেন্ট বলতে গেলে 70% ছেড়ে গেছে। সে একটা মানে পুরো বাড়ি টাইপের, মানে একটা পুরো বাড়ি টাইপের। সেই বাড়িতে আমাকে তাদের সঙ্গে থাকতে বলে। তো আমি যথারীতি আমি থাকি তাদের সাথে। সকালবেলা উঠে নিজেদের টিফিন ফিফিন রেডি করে নেওয়া, খাওয়া দাওয়া, এবং দুপুরের পর দিয়ে কি হয়, ওই ফাস্ট ফুডের দোকানটা রেডি করার জন্যে দুপুর থেকে আমরা নিজেরা 4 জন মিলে রান্না বান্না করি। আচ্ছা, এই যে বললাম আমি ছাড়া আরো যে 3 জন ছিল, তারা ছিল এগড়া কাঁথির ছেলে। কাঁথিতে থাকতো? হ্যাঁ, এতে কাঁথির ছেলে, তারা ওই বাড়িতে থাকতো। তা আমিও এরকম 1 মাস 2 মাস তাদের সঙ্গে থাকতে শুরু করি। খাওয়া দাওয়া দিয়ে ওখানে সব আমাদেরকে দিত স্যাররা। স্যার মাঝে সাঝে বিকেল বেলায় আসতো অফিস ছুটির পর, হিসাব টিসাব দেখতো কত কি হয়েছে করে, তার বাড়ি কাছাকাছি 10-15 মিনিট হবে, সে চলে যেত। তো ওই বাড়িটা প্রথম দিন ঢুকে ওই বললাম না আমার ভয় টাইপের লেগেছিল। আমি কিন্তু ওই বাড়িতে কোনোদিন একা থাকতাম না। মানে একা, ধরো ওরা 3 জন সন্ধ্যাবেলায় দোকান চালাচ্ছে, আমাকে বললো ভেতরে গিয়ে দেখতো চাউমিনটা বয়েল হয়েছে নাকি, একটু নিয়ে আয়। আমি কিন্তু যেতাম না, আমার গাটা না খুব ভারী হয়ে যেত, আর কিরকম জানি না আমার একটা ভয় ফিল করতো। তো এরকম একদিন বেশ কয়েক মাস আমার কেটে যায় আমার সঙ্গে। তা আমি ওখানে কি হয়, ওই ঘরটা যেটা ছিল, একটাই ঘর ছিল, সেখানে আমরা সব মেঝের মধ্যে মাদুর বা কম্বল, ওই যে কাঁথের যে ছেলেগুলো বললাম, তারা একটা ওই অ্যাটাচি মতো হয় না, টিনের বাক্স, ওর মধ্যে জামা কাপড় রাখতো। ওরা বালিশ কাঁথা নিয়ে এসেছিল, আমি এখান থেকে নিয়ে গেছিলাম। ওই নিচে মাদুর পেতে আমরা শুতাম। আর ঘরটা একটু ডিরেকশন বলে দিই, ঘরটা হচ্ছে ঘরে ওই যে আমরা যে ঘরটায় থাকতাম তার পাশে একটা ঘর মতো ছিল, যেখানে হচ্ছে মানে ওই ফাস্টফুড দোকানের কিছু জিনিসপত্র, যেরকম ধরুন এই যে আলুর বস্তা, পেঁয়াজের বস্তা, ময়দা, এইসব ওর মধ্যে স্টোর করা হতো। আর ঠিক ওই ঘরের পাশ থেকে একটা সিঁড়ি ছাদে উঠে গেছিল। তো ওই যে বললাম প্রথম দিন গিয়ে আমার একটু বাড়িটা একটু ভয় ভয় লাগতো, আমি ঢুকতাম না। আচ্ছা, আমি কিন্তু দেখতাম ওরা কেউ এই দুপুরবেলা ধরো স্নান পান করার পর, মানুষের কি হয়, ছাদ থাকলে কি হয়, মানুষের ছাদটা ব্যবহার করে, যাতে জামা কাপড়টা শুকিয়ে যাবে। তারা কি করে, সকালবেলা ছাদে দিয়ে এলো, বিকেল বেলা 2 ঘন্টা 3 ঘন্টা পর তুলে আসে। কিন্তু ওদের কাউকে আমি যে দেখতাম, কেউ, আমি অত মাস ছিলাম, 6 মাস মতো টানা ওখানে কাজ করেছিলাম, তো কাউকে কোনোদিন দেখিনি যে ছাদে যেতে, জামা কাপড় শুকনো করতে দিতে হোক, বা এমনি গিয়ে গল্প করা হোক, ছাদে রোদ পোয়ানো হোক, আমি কিন্তু কোনোদিন দেখিনি ওদেরকে যেতে। তা আমি ওই বাড়িতে থাকতে শুরু করতাম, ওদের সঙ্গে থাকতাম। তো এরকম একদিন আমি জাস্ট মানে আমরা সব দোকান গুছিয়ে খাওয়া দাওয়া রাতে ডিনার শেষ করে আমরা 4 জনে বিছনা করে শুয়ে আছি। এই টাইমে কি হয়, আমার কাছে কল আসে আমার গার্লফ্রেন্ডের। এই ঘটনাটা যেটা বলছি, এটা 2010 সালে ঠিক এপ্রিল বা মে মাসের, কারণ তখন ওই সময় আমার বাবা গত হয়। আচ্ছা, তো আমি ওদের সঙ্গে ছিলাম। এবার আমার যখন গার্লফ্রেন্ডের কল আসে, আমি ফোনটা নিয়ে ওই বাড়ির মধ্যেই দালানে উঠোনটা যেটা আছে, ওই উঠোনে আমি ফোনে কথা বলতে শুরু করি। এবং ওরা যেই 3 জন যে ঘরে শুয়েছিল, সেটা কিন্তু লাইট ওরা অফ করেই শুতে হয়, ওরা লাইট বন্ধ করে শুয়েছিল। এবার আমি যে জায়গাটা দাঁড়িয়েছিলাম, সেখানটা আলো পড়েছিল ওই যে গোডাউন বললাম, গোডাউনের ভেতরে একটা হলদে বাল্ব, যে 100 পাওয়ারের যে হলদে বাল্ব গুলো জ্বলে না, ওই বাল্ব গুলো জ্বালানো থাকতো। আর বাইরের যে মেন দরজাটা, যে কোনো একজনকে কি করতো, ছিটকিনি লাগিয়ে দিয়ে আসতে হতো। তার পাশে ছিল ওয়াশরুমটাও মানে সে ওই বললাম না, ঘরের দেয়ালগুলো ইট সুরকি সব পড়ে গেছে, মানে বেরিয়ে গেছে ইট সুরকি থেকে। সে দাঁত যেরকম মানুষের যেরকম বেরিয়ে গেলে যেরকম মাড়ি নেই, দাঁত বেরিয়ে গেলে যেরকম হয়ে যায়, দেখতে একটা বাজে লাগে বাইরে, ঠিক ওরকম টাইপের। আর অশক্ত গাছ পাছ এদিক ওদিক দিয়ে বেরিয়েছে। তো আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ফোন আসতে আমি উঠোনে দাঁড়িয়ে, তখন রাত তাও ধরো না, আমাদের দোকানপাট বন্ধ করে শুতে শুতে 12টা 12:30 বাজে। আমি উঠোনে দাঁড়িয়ে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছি। এরকম কিছুক্ষণ কথা বলছি, হঠাৎ আমার গাটা একটু ভারী হয়ে উঠলো। হ্যাঁ, একটু ভারী হয়ে উঠলো একটু। মানে আমি কিন্তু কোন রকম অন্য চিন্তা করিনি, আমি আমার জাস্ট গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছি, অন কলে কথা বলছি।
এবার দেখছি গাটা আমার ভারী হয়ে গেলো, লোমগুলো মানে কিরকম একটা না অস্থির ভাব আমার মধ্যে ফিল করলো। মানে ওই যে একটা ভয় দেখলে বা একটা ধরুন কুকুর ধরো কোনো মানুষের উপর তেড়ে আসলে মানুষের যেরকম লোম যেরকম দাঁড়িয়ে যায়, হঠাৎ ওরকম আমার হলো। তা আমি অনুভব করলাম যে এরকম আমার কেন হচ্ছে। তখন আমার ফোনটার দিকে না দিয়ে আমি তখন নিজের মধ্যে রিয়েলাইজ করলাম যে আমার এরকম কেন হলো। আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছি, ফোনে কথা বলছি। এই সময় কিছুক্ষণ পরে আমি শুনতে পেলাম ঠিক নূপুরের আওয়াজ আসছে, নূপুরের আওয়াজ। আমি আওয়াজ থেকে আরো ভালো করে শোনার জন্য আমার গার্লফ্রেন্ড ওখান থেকে ফোনে কথা বলছে, আমি চুপ করে ওইদিকে মানে গুরুত্বটা দিলাম যে আওয়াজটা কিসের আসছে এবং কোথা থেকে আসছে। আমি বুঝতে পারলাম যে আওয়াজটা ঠিক আছে ছাদের ওপর থেকে। ওকে ওকে। ওই যে বললাম ওই বাড়িটার উপরে একটা চিল ছাদ ছিল, ওই ছাদের ওপর দিয়ে আওয়াজ আসছে। তখন আমি মুখটা যখন হালকা ওপরে তুললাম, কিছু দেখতে পেলাম না, মানে অন্ধকার টাইপের, অন্ধকার। ওই বললাম পুরো বাড়িটা অন্ধকার করা, খালি ওই গোডাউনেই খালি বাল্বের আলোটা জ্বলছে, আর যেটুকুনি আলো ওই ঘর থেকে উঠোনে পড়ছে আমি জাস্ট ওইটুকুনিতে দাঁড়িয়ে। আমি ওপরে যখন কৌস্তব দা আমি ওপর দিকে যখন তাকালাম, আমি বুঝতে পারলাম যে অন্ধকারের মধ্যে তুমি দেখবে কেউ যদি দাঁড়িয়ে তোমায় লক্ষ্য করে খুব কাছাকাছি, বেশি দূর থেকে না, কিন্তু তুমি কিন্তু ফিল করতে পারবে যে এই অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে। এটা কিন্তু ফিল করা যায়। হ্যাঁ, একটু যদি ভালো করে দেখো, বা অনেক সময় তুমি দেখবে যে তোমাকে ওই অন্ধকারের মধ্যে দিয়ে কেউ ধরো বাইরে কোনো মানুষ হোক বা কিছু হোক তোমাকে ধরো লক্ষ্য করছে তোমার উপরে, তুমি কিন্তু মানে একরকম ফিল করা যায়, বোঝা যায় যে ওইখান থেকে কেউ তোমাকে লক্ষ্য করছে, লক্ষ্য করছে। আমি যখন ওপরের দিকে তাকাচ্ছি, আমি বুঝতে পারছি এই যে আমি এখন যে বলছি জিনিসটা তোমাকে, আমার গা ভারী হয়ে আসছে। আমি যখনই এই জিনিসটা অনুভব করি বা মনে মনে ভাবি, মানে কি বলবো, আমার গায়ের লোম পোম দাঁড়াতে শুরু করে দেয়। আচ্ছা আচ্ছা। আমি দেখছি আমাকে না একভাবে কেউ লক্ষ্য করছে। ঠিক ওই যে বললাম বাড়ি থেকে যে বট গাছ দিয়াল পিয়াল দিয়ে উঠেছিল, ছাদের ঠিক কার্নিসের একটা ওপর থেকে একটা বট গাছ উঠেছিল, ঠিক বট গাছের পাশ থেকে আমাকে কেউ না লক্ষ্য করছে, একভাবে তাকিয়ে আছে। আর কোন একটা লাল মানে শাড়ি টাইপের, মানে কোনো একটা লাল নয় কাপড় বা কোনো লাল রঙের কোনো ড্রেস আমাকে না একভাবে লক্ষ্য করছে। অন্ধকারের মধ্যে বুঝতে পারলে কি করে লাল রং? বুঝতে পারলাম কেন, কারণ হচ্ছে আমি যেখানটায় ছিলাম, এই বললাম নিচে যে ওই গোডাউন থেকে আলো আসছে, এছাড়া দেখবে অন্ধকার যতই থাকুক পাশে তো একটা দুটো মানুষের ফ্ল্যাট বাড়ি থাকে, যাদের দেখবে অনেক ক্ষীণ আলো, একটু জাস্ট বাইরের ফ্ল্যাট বলো রাস্তা বলো একটু আলোকিত হয়। যদি এটা অন্ধকার ধরো অমাবস্যাও ধরো চলছে, তো যদি মানুষের তো ঘরে লাইট ফাইট জ্বলে, তো ওই আলোর একটু ক্ষীণ আলো কিন্তু রাস্তাঘাটে পড়ে, কিন্তু পাশের ফ্ল্যাটে পড়ে। হ্যাঁ, তো আমি লক্ষ্য করলাম যে কিছু একটা লাল রঙের জিনিস। আর একদম আমি তোমায় কি বলবো, আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমার ছাদটা খুব বেশি হলে 4 থেকে 5 হাত ওপরটা, মানে ভালোভাবে অত কাছাকাছি ফিল করা যায়। তা আমি দেখলাম একভাবে আমার দিকে তাকিয়ে আছে। আর আমার না তখন শরীর মানে কি বলবো, মরা কাঠ, যেরকম মানুষ মরে গেলে যেরকম তাদের বডি যখন কাঠ হয়ে যায় কয়েক ঘন্টা পর, আমার জাস্ট বডিটা কাঠ হয়ে আমি জড় পদার্থ হয়ে না একভাবে দাঁড়িয়ে ওপর দিকে দেখছি, মানে আলো আধারিত ওরকম একটা সিন দেখছো তুমি? একদম একদম। আমি যে মুখে কোনো কথা বলবো বা এই যে ভয়তে যে কোনো ঠাকুর নাম চিন্তা করব, আমার মধ্যে সেই শক্তিটা নেই। আমার শরীর থেকে শিহরণ হতে থাকছে আর শরীর পুরো একদম ভারী। এবার এই দিকের ওই ফোনে মানে আমি বললাম ওই গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম, তো ওখান থেকে আমি অনেকক্ষণ কথা না বলতে, ওখান থেকে ও আমাকে, হ্যালো কি হলো, তুমি চুপ করে কেন, কি হলো কথা বলো। আমার ওখান থেকে ওই পার থেকে আওয়াজ আসছে, আমি শুনতে পাচ্ছি সব, আমি কি করে ওকে বলবো যে এরকম একটা ঘটনা, আমি এই সময় দাঁড়িয়ে আমাকে ছাদের ওপর থেকে কেউ দেখছে। অথচ ওরা যে 3 জন যে বললাম
আমার সঙ্গে আরো যে 3জন থাকতো তারা কিন্তু ঘরে শুয়ে আছে। তারা সকালবেলায় কোনোদিন এত মাসে আমি তাদেরকে দেখিনি ছাদে যেতে, আর তারা রাত্রিবেলা ছাদে গিয়ে কি করবে। এবং আমি আরো বুঝতে পারলাম ওরা জেগে আছে কারণ কেন, দেখো অন্ধকারে কোনো মানুষ যদি দাঁড়িয়ে সিগারেট বা বিড়ি কোনো স্মোক করে তো এটা বোঝা যায়, কারণ ওই আগুনটা আপ ডাউন হয়। ধরো কেউ স্মোক করছে করে তো হাতটা তো সরায়, তো একটা বোঝা যায় আগুনটা আপ ডাউন করে, তো বোঝা যায়। আমি তখন বুঝতে পারলাম ওরা জেগে আছে। ঘরটা অন্ধকার করে বললাম শুয়ে থাকা হয়, তো জেগে আছে। আর ওই জিনিসটা আমি দেখছি যে চোখে ওরকম আমি দেখছি আমাকে মানে এক দৃষ্টিতে তাকাচ্ছে। আমি ভয়তে আর চোখ একভাবে রাখতে পারলাম মানে নিচের দিকে নামিয়ে দিয়েছি। আর ওই নুপুরের আওয়াজ ছম 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 করে আওয়াজটা দেখছি গাঢ় হতে থাকলো। এবার গাঢ় হতে থাকলো, আমি বুঝতে পারলাম যে আওয়াজটা সিঁড়ির দিকে আসছে। কারণ তুমি দেখবে কারোর যদি নুপুরে আওয়াজ, কেউ যদি এমনি উঠোনে কোনো মহিলা, ধরো তুমি দালানে বসা যাও ঘরে বসা যাও, যে মেয়ে ছেলেরা তো এমনিতে নুপুর পরে, তুমি দেখবে যখন সে কাছাকাছি আসতে শুরু করে তখন আওয়াজটা দেখবে ঘন টাইপের হয়, মানে আওয়াজটা ডিপ হতে থাকে। তখন তুমি বুঝতে পারো যে সেই মানুষটা আসছে। তো আমি আওয়াজটা বুঝতে পারলাম, আওয়াজটা সিঁড়ির দিকে না, মানে আমার কাছে ক্রমশ এগিয়ে আসে। ওই বললাম পাশে ওই গোডাউনের পাশে সিঁড়ি আছে, তা আওয়াজটা ক্রমশ দেখছি না নিচের দিকে আসছে, এসে জাস্ট থেমে গেল। আওয়াজটা থেমে গেল। এবার আমি যে দৌড়ে ঘরে ঢুকবো, আর ওইখানে যে আমার সঙ্গে যারা আরো 3জন থাকতো তাদেরকে যে আমি ডাকবো, আমার মধ্যে সেই শক্তিটা নেই। এবার আরেকটা কথা বলে কৌস্তব দা, আমার বাবা কি করতো, আমার বাবা না জল পোড়া দিতে পারতো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানুষের যে বাচ্চা কাচ্চাদের যে হাওয়া বাতাস লাগে না, ওই হাওয়া বাতাসের মন্ত্র আমার বাবা জানতো। মানুষকে ঝেড়ে দিত এবং জল পোড়া দিত। তো বাবা মরে যাওয়ার আগে এই জিনিসটা আমাকে দিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং বলেছিল কোনদিন ভয় পাবি না। আমার বাবা না কালী মাকে খুব সাধনা করতো, বুঝছো। কালী মাকে সাধনা করতো। আমার বাবাও গাড়ি চালাতো, রাত্রি 3টে-4টের সময় গাড়ি নিয়ে বেরিয়ে যেত। এবার আমাদের বাড়ির আশেপাশে যে কজন তাদের বাচ্চাদের হাওয়া লাগতো না, তারা ওই রাত্রিবেলা উঠে আমার ঘরের সামনে এসে দাঁড়িয়ে থাকতো, যে আমার বাবা যাতে বেরিয়ে না যায়। বাসি মুখে এইসব মন্ত্রের যে মানে শক্তি আছে না, খুব ভালো কাজ করে দাদা, জানো। বাসি মুখে যে মানুষ ধরো ঘুম থেকে উঠছে সকাল বেলায়, সে যদি যতক্ষণ না ওয়াশরুমে যদি না যায় এবং চোখ মুখ যদি না ধয়, ওই অবস্থায় তুমি দেখবে এইসব মন্ত্র জল পোড়া যদি কাউকে সে ঝেড়ে দেয় ওই সময়, বা জলে পড়িয়ে তাকে খেতে বলে, তা খুব ভালো পাওয়ারের কাজ করে। আচ্ছা আচ্ছা। এই মন্ত্রটা আমার বাবাকে দিয়ে গেছিল আমার বাবার ঠাকমা, মানে আমার বড় মা। মানে এটা তোমাদের পরিবারগতভাবে এই মন্ত্রটা আছে। আমার বাবাকে আমার বড় মা দিয়ে গেছিল। আমার বাবা মানে এই মন্ত্রটা আমাকে দিয়ে গেছিল। এটা তুমি দেখবে পরিবাররা তাদেরকেই দেয় যাদেরকে খুব ভালোবাসে। এই না যে আমার ছেলে বলে আমি ছেলেকেই দেবো, মেয়েকে দেবো না, এটা না। যে যাকে ভালোবাসে এটা তাকে দিয়ে যেতে পারে। এই মন্ত্রটা আবার এই আছে, এই মন্ত্র তুমি কিন্তু কাউকে বলতে পারবে না। এবং দেখবে মানুষ না মরে যাওয়ার আগে না সে নিজেকে ফিল করতে পারে, 1 সপ্তাহ আগে বা 2-3 দিন আগে। হয়তো আমার বাবাও এরকম, হ্যাঁ হয়তো আমার বাবাও ফিল করেছিল। কারণ তখনই এই মন্ত্রটা তোমায় দিতে পারবে, যেরকম গুরু দীক্ষা দেওয়া হয় না, এই মন্ত্রটা ঠিক ওরকম মানে কানে কানে বলতে হয়। আমার বাবা আমাকে দিয়ে গেছিল, তো ওই মন্ত্রটা আমার মধ্যে ছিল। আমি না প্রথমে ওই যে নুপুরে আসতে যে থেমে গেল, আর আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমার শরীর যে ভারী হয়ে গেছে, আমি ঘরের কাউকে ডাকতে পারছি না। আমি তখন কি করলাম, আমার বাবাকে না মনে মনে স্মরণ করলাম। এদিকে আমার অন কলে আমাকে বলে যাচ্ছে ওই দিক দিয়ে, মানে আমার গার্লফ্রেন্ড ফোন কাটেনি, সে অলরেডি বলে যাচ্ছে যে কি হলো তুমি কথা বলছো না কেন, কি হলো কথা বলছো। কিন্তু আমি তাকে বলবো কি করে, আমার মুখ থেকে কোনো ভাষা বেরোচ্ছে না, আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। একদম ভয় পেয়েছি, মানে আমি মরার কাঠের মতো দাঁড়িয়ে আছি। খালি জাস্ট আমার চোখ খোলা, আমার নিঃশ্বাসটা জাস্ট ভগবানের আশীর্বাদ আমার নিঃশ্বাসটা চলছে, তাও অনেক ক্লিন। আমি বুঝতে পারছি মানে আমি যে নিঃশ্বাসটা নিচ্ছি না, জাস্ট নিঃশ্বাস চলছে, আর আমার চোখটা চেয়ে আছে। বাকি আমার পুরো বডি যেরকম কাট হয়ে গেছে, যেমন ফেব্রিকে হাত আটকে চেপে যায়, পুরো আমি যেন মাটির সঙ্গে আমার পাটা যেন বেঁধে রেখেছি কেউ। এবার ওই নুপুরের আওয়াজটা সিঁড়ি অব্দি এসছে। এবার
আমি বাবাকে স্মরণ করতে থাকলাম, আর ওই মন্ত্র, ওটা তো মা কালীর মন্ত্র, আমি মা কালীকে না স্মরণ করতে থাকলাম। হঠাৎ কিছুক্ষণের মধ্যে দাদা কৌস্তবদা, আমি কি বলবো, আমার শরীরটা না ফ্রি হতে শুরু করে দিল। বাবাকে যখন স্মরণ করছো? একদম একদম একদম। কারণ এর আগেও আমার বাবাকে আমি স্মরণ করে অনেক বিপদের হাত থেকে বেঁচে গেছি। আচ্ছা, হ্যাঁ, তো আমার গাটা না দেখি ফ্রি হতে শুরু করে দিল। মানে জাস্ট হালকা লাগলো, একটু ভয়টা একটু কম লাগলো মনে হলো। কিন্তু আমি বুঝতে পারছি, আমার একটাই ভয় ফিল করছে যে ওই যে সিঁড়ির কাছে যে দাঁড়িয়ে আছে, সে না এই যেরকম ওই কুকুর বিড়াল যেরকম গায়ে ঝাঁপিয়ে পড়ে না, আমি ভাবছি যে এই না আমার গায়ে ঝাঁপিয়ে পড়ে, বা আমি এমন কিছু জিনিস দেখবো যেটা আমি দেখার জন্য আমি মানে প্রস্তুত না। আর আমি ভাবছি ওই দিকটা যদি আমি সিঁড়ির কাছে তাকাই, তো আমি নিশ্চয়ই অস্বাভাবিক কিছু দেখবো, আমার দেখবে যেটা দেখে বিশাল ভয় পাবে। একদম একদম একদম। কিন্তু আমার দেখতে মন চাইছে, আবার আমার মন চাইছেও না। আমার মনে হচ্ছে আমি ওইদিকে তাকাই সিঁড়ির দিকে, আবার ভয় আমার মধ্যে ফিল করছে। এবার যখন আমি বাবাকে স্মরণ করলাম আর মা কালীকে আমি মনে মনে স্মরণ করলাম, আমার গাটা মানে ফ্রি হলো। আমার একটাই খালি আমি খুশি হয়েছিলাম ওই সময়, যে অন্য সময় তুমি দেখবে কেউ যদি তোমাকে ফোন করে, তুমি যদি না তাকে রিপ্লাই দাও, তো সে ফোনটা কেটে দেয়। কিন্তু আমার গার্লফ্রেন্ড ওই সময় আমার সঙ্গে ফোনে ছিল, সে ফোনটা কাটিনি। তো কিছুক্ষণ পর দেখুন আমি ঠাকুরের নাম স্মরণ করতে থাকলাম। দেখবে ঠাকুরের নাম স্মরণ করলেন তাতে একটা পজিটিভ শক্তি থাকে, যে কোনো নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে দেয়, একটা ভেতরে একটা শক্তি এনার্জি তৈরি হয়। তো আমি ওই সময় আমার বডিটা মানে আমার মধ্যে একটা না সাহস ফিল হলো। আমি এক লাফে ছুটে ওই ঘরে দৌড়ে গেলাম, এবং আমি ভাবছিলাম যে আমি যদি ছুটে যাই, আমাকে যদি ঝাঁপিয়ে পড়ে, এই মনে আমার জীবন চলে যাবে, বা আমার জীবন মানে এমন কিছু, কেউ আমাকে এক্ষুনি ঝাপটে ধরবে, মানে আমার মধ্যে ভয়টা আমার মধ্যে ফিল হতে শুরু করলো। তো আমি এক দৌড়ে আমি ঘরে ঢুকে যাই। যখন ঘরে কৌস্তবদা আমি ঢুকলাম, আমি অনুভব করলাম যে ওই অন্ধকারের মধ্যে ওই যে তিনজন যে শুয়ে ছিল, তাদের কারোর গায়ে কারোর বুকে আমি পা তুলে দিয়েছি। কারণ অন্ধকারে তো আমি দেখতে পাইনি, তারা 100বার যেরকম পেরেছে, মানুষ ভয় পেলে যেরকম ভাবে ছুটে দৌড়ায় নিজের প্রাণ রক্ষাটা করার জন্য, আমি ওইভাবে বাইরের যে গেটটা, মেন গেটটা যে তালাও দিতে হয়, মেন গেটটা যে বন্ধ করতে, আমি ওই বন্ধও করিনি। গোডাউনের দরজাটা খালি জাস্ট ভিজিয়ে দিতে হয়, কারণ মেন গেটটা বন্ধ করলে আর গোডাউনটা তুমি তালা মারো না মারো কোনো অসুবিধা নেই, কারণ সেই তো পরের দিন সকালবেলা তোমার আবার গোডাউনের মাল বার করতে হবে, রেডি করতে হবে। তো গোডাউনটা যে ভিজিয়ে দেবো সেটাও আমি করিনি, বাইরের দরজাটাও আমি দিইনি। আমি এক লাফে দৌড়ে আমি ঘরে ঢুকে গেলাম। এবার কারোর গায়ে পা উঠেছে, কারোর বুকে পা উঠেছে, আমি ফিল করলাম। ফিল করে কি হলো, আমি যখন ঘরে ঢুকে গেলাম, আমি জানতাম যে ওইখানে ওই ঘরের মধ্যে দিয়াল চেপে একজন, মানে ওই বললাম কাঁথি কন্টার ছেলে একজন, তার নাম দীপক বলেছিল, সে ওই কোণটা ধরে শুয়ে থাকতো, মানে ঘরে ঢুকে ঠিক ডান দিক। আচ্ছা, হ্যাঁ, তখন আমি যখন মানে ওই দৌড়ে গেলাম, কার গায়ে পা উঠলো না উঠলো, আমি আবার ভাবলাম যে এই যে কার গায়ে পা উঠেছে এক্ষুনি খিস্তি গালাগালি করবে, কিন্তু আশ্চর্যভাবে কৌশলদা কেউ কিন্তু চিল্লালো না। কিন্তু অতক্ষণ যখন আমি যখন বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম, আমি কিন্তু দেখছিলাম ওরা কিন্তু স্মোক করছিল, কারণ ওই বললাম অন্ধকারের মধ্যে কেউ, হ্যাঁ জেগেছিল, কারণ জেগে থাকলে তবে তো মানুষ স্মোক করবে না, ঘুমিয়ে পড়লে তো মানুষ স্মোক করতে পারবে না। তো আমি যখন ঘরে দৌড়ে গেলাম, আমি এক দেয়ালের কোণ চেপে, ওই যে বললাম দেয়ালের কোণ চেপে দীপক বলে একজন মিস্ত্রি শুয়ে থাকতো, তো ওর কানের কাছে গিয়ে আমি ওই অন্ধকারে হাতড়ে আমি ওর কানের কাছে গেলাম, এবং কানের কাছে গিয়ে আস্তে আস্তে বললাম, মানে আমার মধ্যে ভয়, আমি কথা বলতে পারছি না, কিন্তু আমি ওই ওদের কাছে আমি যখন পৌঁছে গেছি, আমার মধ্যে একটু সাহস এলো। আমি ওদের কাছে যখন কানের কাছে কথা বলতে যাচ্ছি, কৌস্তবদা কি বলবো, আমি এখনো যে তোমাকে বলছি আমার চোখে ভেসে উঠছে। আমি ঠিক না দরজার দিকে আমার যখন চোখটা গেল, আমি বুঝতে পারছি যে সিঁড়ি, ওই যে দরজার ডান দিকে বললাম সিঁড়ি, ঠিক সিঁড়ির কাছ থেকে কেউ না ঘরের দিকে না লক্ষ্য করছে।
তাকিয়ে আছে ঘরের দিকে, বাইরে একদম থেকে। ঘরের দিকে তাকিয়ে আছে। আমি যে ওই দীপকদার কানে যে কথাটা বলবো, আমার চোখটা যে ওখানে যে গেছে, হুম, মানে হতবাক মানুষের যেরকম কিরকম হরিণ বা বাঘ, হরিণের কাছে যখন বাঘ চলে কি হয়, হরিণ মানে হতভম্ব একটা হয়ে যায়। হুম, হুম, হুম। আমি ঠিক ওই হতভম্ব হয়ে গেছিলাম। দরজার দিকে আমি তাকিয়ে আছি, আমি পুরো বুঝতে পারছি যে কেউ ওখান থেকে না ঘরের দিকে তাকাচ্ছে। তো আমি যখন আমরা ভয়তে আমি আর তাকাতে পারলাম না দরজার দিকে, আমি চোখটা সরিয়ে নিলাম। দীপক দা ওই যে মিস্ত্রি, তাকে আমি কানে কানে বললাম, দাদা নূপুরের পায়ে আওয়াজ হচ্ছে জানো তো। জাস্ট ওইটুকুনি, মানে আমি যেন মানুষ অনেক দৌড়ে গেলে যেরকম হাঁপিয়ে যায় না, কথা বলার যেরকম শক্তি থাকে না, ঠিক আমারও ওরকম হতে শুরু করলো। আমি যখন বললাম যে দাদা নূপুরের একটা আওয়াজ হচ্ছে, আমাকে কি বললো কৌস্তব দা, হুম, আমাকে বললো চুপচাপ শুয়ে পড়, কালকে সকালে বলবো। তো আমি, ওকে। হ্যাঁ, আমি পাশে শুয়ে পড়লাম, কিন্তু আমার তো ঘুম আসছে না। বিশাল ভয় পেয়েছো? বিশাল ভয়, মানে আমি যে দরজাটা বন্ধ করলে তবে তো আমার ভয়টা আমার কমবে। হুম, হুম, হুম। আমার ওই ঘরের মধ্যে, ঘরে শুয়েছি, ওই যে বললাম সিঁড়ি দিয়ে দেখছে, আমি না দরজাটা বন্ধ করলে মানুষের কি, মানুষ দেখে কি যে দরজা বন্ধ করে দিলাম তাহলে ভূত যদি থাকে বা অন্য কেউ যদি থাকে সে আসতে পারবে না, তাকে দেখতে পারবো না। সাইকোলজিক্যালি মানে মনে 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 হয়। একদম একদম। তো আমি যে দরজাটা বন্ধ করে, আমি দরজার কাছে আমি যেতে পারছি না, আমি ভাবছি দরজার কাছে গেলে আমাকে কেউ টেনে নেবে। হুম, 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 কিন্তু এদেরকে আমি এতক্ষণে তো অত কথা বলতে পারছি না। হুম। আমি ঠিক তার পাশেই আমি চুপ করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। এবার ওই দীপকদা বলেছিল সকালবেলা বলবো। আমি যথারীতি ঘুম থেকে যখন উঠলাম, আমি দেখলাম ওরা তিনজন আগে উঠে গেছে। উঠে গিয়ে খাবার দাবার তৈরি করা, ওরা রেডি হওয়া, দোকানের জন্য মাল তৈরি করা ওরা শুরু করে দিয়েছে। আমি তখন তাও ঘুম দিয়ে উঠলাম বেলা 10টা থেকে 10:30। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কিন্তু অত দেরি করে আমরা ওটার ওইখানে নিয়ম নেই। ওখানে ভোর 6টা থেকে 6:30টার মধ্যে উঠে যেতে হবে। দোকানপাট পরিষ্কার করা, দোকানবেলা সকালবেলা দোকান খোলা। তো আমি যখন উঠলাম, উঠে আমি ওই দীপক দাকে জিজ্ঞেস করলাম যে দীপক দা, কালকে তোমাকে যখন রাত্রিবেলা আমি বললাম যে এরকম একটা নুপুরে আওয়াজ হচ্ছে, তুমি বললে যে কালকে সকালে বলবে, তো কি এই নুপুরের আওয়াজটা হলো কেন? দীপক দা যেটা আমাকে বললো কৌশব দা, আমি আমি বিশ্বাস করতে পারলাম না। আমার মানে আমি অবাক হয়ে গেলাম। আমাকে কি বললো জানো কৌস্তব দা? কি বললো? আমাকে বলল যে তুই নূপুরের যে আওয়াজটা পেয়েছিস, এটা আমরা প্রতি রাতের অমাবস্যায় শুনতে পাই। প্রত্যেক অমাবস্যার রাতে শুনতে পায় ওরা? প্রত্যেক অমাবস্যার রাতে শুনতে পাই। এবং আমাকে বলল কালকে তুই শুনতে পেয়েছিস কারণ কালকের অমাবস্যা ছিল। কালকের অমাবস্যা ছিল। দেশ গ্রামের লোকরা না খুব দেবে সব রীতিনীতি অনেক মেনে চলে কলকাতার লোকেদের থেকে। কবে পূর্ণিমা কবে অমাবস্যা এটার হ্যাঁ, খবর রাখে। একদম খুব মেনে চলে। তো আমাকে বললো কালকে অমাবস্যা ছিল। তাহলে অমাবস্যা ছিল তো তাহলে এই বাড়িতে এরকম নুপুরে আওয়াজ কেনই হবে? অমাবস্যা মানে তো সব বাড়িতেই হতে পারে। তো আমাকে বললো এইটা এক সময় বললো বাইঝি বাড়ি বা জমিদার বাড়ি ছিল। আচ্ছা, আর আচ্ছা। এইখানে একজনকে নৃত্যকি যে ছিল, মানে জমিদার বাড়িতে দেখো না জমিদারদেরও নৃত্যকি আসতো নাচের জন্য। মানে যে মেয়েটা নাচ করতো। হ্যাঁ হ্যাঁ। তো আমাকে বললো তাকে এই বাড়িতে পুড়িয়ে মারা হয়েছিল, অনেক বছর আগের ঘটনা। এটাও নাকি আচ্ছা। সে নাকি শুনেছে, ওই দোকানের যে মালিক সে নাকি ওদেরকে বলেছিল। এরা দেখবে মানে লেবার গুলো যখন খুব বেশি পুরনো হয়ে যায়, মালিক তখন কিছু ভেতরে পুরনো কথা এদেরকে বলে বা এরা জানতে পারে। হুম, ওরা অনেক বছর আছে, ওরা ওরা 14-15 বছর দিয়ে ওইখানে আছে, কাজ করছে। আর দেশ গ্রামের লোকেদের কিন্তু সাহস খুব। হুম, হুম, ওরা কিন্তু চট করে ভয় পায় না। তুমি দেখবে ওরা রাত্রিবেলা মাঠে দেখবে 3টে 3:30 বাজে উঠে গেছে, ওরা মাঠে হাঁটা চলা করছে, কোনো ভয় পেয়ে ওদের মধ্যে ওরকম বাস করা না। কলকাতার লোক যত তাড়াতাড়ি ভয় পায়। তো বললে একটা মেয়েকে এখানে পুড়িয়ে মারা হয়েছিল, তবে থেকেই এই জিনিসটা আমরা প্রতি অমাবস্যায় শুনতে পাই। আইলাম দাদা তাহলে তুমি আমাকে বলনি কেন? বলছে দেখ তোর দাদা এই স্যারের সঙ্গে একই জায়গায় কাজ করে। হুম, হুম, হুম। হুম। আর আমাকে বলতে মানা ছিল আমাদের। আমি যদি বলবো তাহলে আমাদের কাজ ছেড়ে আমাদের বকাবকি করবে বা এখান থেকে কাজ ছেড়ে চলে যেতে হবে। ওই জন্য আমি তোকে বলিনি। বাইরে যাতে চাউর না হয়। হ্যাঁ দাদা।
বাইরে যাতে কেউ জানতে না পারে। একদম একদম। আর ওরা দেখো ওই অত দূর থেকে কাজে আসে, কাঁথি কন্টাই থেকে অনেকজন দেখবে এখন কলকাতা শহরে অনেক হোটেলে ওইসব ছেলেরা কাজ করে, অর্ধেকজন কাঁথি এগড়ার ছেলে মেদিনীপুরে। তো ওরাও চাইবে না দূর থেকে কোনো জায়গায় আমি যদি কলকাতায় যাই, যার কাছে কাজ করি সেই মালিকও যাতে বিপদে মালিকের পড়ে। কথার, হ্যাঁ, বিপদে পড়ে বা তার কথার অবাধ্য হয়। হুম 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 তো ওই হিসাবে ও আমাকে বলেনি। হুম এবার আমার একটু প্রথমে রাগ হলো, তারপর আমি দেখলাম আমাকে বললে, দেখ ভাই আমি কি করে বলবো, তো আমি বলতাম কিন্তু স্যারের সঙ্গে আমাদের মালিকের সঙ্গে তোর দাদা একই সাথে কাজ করে অফিসে, হুম হুম আর আমাকে হুম। বলতে মানা ছিল, ওই জন্য আমি তখন বলিনি তোকে। তারপর কি হলো রাজু? তারপরে হলো এই ঘটনা শোনার পর দাদা ওই বাড়িতে ওই যে প্রথম দিন ঢুকে আমার যে গা ভারী হচ্ছিল, হুম হুম ভয় লাগছিল, এই জিনিসগুলো না মানে একটা ফিল করা যায়। ওই যে বললাম আমার বাবা যে আমাকে মন্ত্র দিয়ে গেছিল, তুমি দেখবে কৌস্তব দা, কেউ যদি এইসব মন্ত্র বা কোন রকম তান্ত্রিক মন্ত্র, রক্ষা করার মন্ত্র বা দীক্ষা, যারা দীক্ষা নিয়ে থাকে, হুম 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 যাদের মধ্যে এই পজিটিভ শক্তিগুলো, মন্ত্র তো একটা পজিটিভ শক্তি, যারা হুম। এইসব জেনে থাকে তুমি দেখবে তারা কিন্তু আশেপাশে নেগেটিভ এনার্জি গুলো কিন্তু ভালো ফিল করতে পারে। এটা কিন্তু একদম হয়, এটা আমি নিজের অভিজ্ঞতায় বলছি। এবং আমার বাবারও সেই ক্ষমতাটা ছিল। 100 বার ক্ষমতা, এই ক্ষমতা থাকে, কারণ ওই মন্ত্র তোমার মধ্যে তখন চলাচল করে, তোমার মধ্যে বাস করে। এই কথাটা ঠিক বলেছো একদম। হ্যাঁ, ওই মন্ত্র তোমার মধ্যে বাস করে। যেমন দেখবে অনেকজন কালীর সাধনা করে হুম বা হুম কালীর কেউ দীক্ষা নিয়ে থাকে, হুম বা দেখবে আগেকার ঠাকমারা, দেখবে বাড়িতে কোনো অঘটন হলে আগেকার ঠাকমারা বুঝতে পারে, বা বয়স্ক দিদারা দাদুরা এরা বুঝতে পারে, কোনো একটা ঘটনা বুঝতে পারে। তো সেরকম এই মন্ত্র না এমন একটা এসব মন্ত্রের এমন ক্ষমতা হুম। যে এই মন্ত্র মানে যারা জেনে থাকবে তারা কিন্তু এই জিনিসটা ফিল করতে পারে। আর আমি ওই বাড়িতে কিছু জিনিস প্রথমে না ফিল করতে পারতাম। এবার তুমি সেটা আমার মধ্যে বলো কি ওই মন্ত্রের দ্বারা আমি বুঝতে পারতাম, এটা আমার জানা নেই, কিন্তু সত্যি মানে জানা নেই। যে জিনিসটা সাধারণ মানুষ, অন্য সাধারণ মানুষ খুব একটা বেশি ভয় পাবে না, খুবই সাধারণ ভাবে দেখবে, সেটাই তোমার কাছে হয়তো অসাধারণ আর খুব ভয়ের। একদম তুমি একদম ওই পার্টিকুলার জিনিসটা বংশ পরম্পরায় পেয়েছো, একদম সেই একদম আমার মন্ত্রটা। একদম একদম একদম। হুম তো পরের দিন আমি ওই ঘটনাটা শোনার পরে আমি তখন বুঝতে পারলাম যে এই যে আমি যে ছাদে না, ওরা কেন যেত না ছাদে, কেন এই জামা কাপড় কাচার পরে আহ ছাদ থাকলে সবাই ব্যবহার করে, যে কোনো বাড়িতে ছাদ থাকলে খুব মানুষের সুবিধা হয় জামা কাপড় শুকনো করতে তাড়াতাড়ি, বা ছাদে গিয়ে শীতকালে একটু বসতে, ওদের কেন যেত না, বা এই বাড়িটায় আমার কেন গা ছমছম করতো, হুম। এই এই জিনিসগুলো আমার মধ্যে ওই প্রথম দিন কাজে লাগার পর থেকে আমার এই জিনিসগুলো ফিল হতে শুরু করতো। তারপর আস্তে আস্তে এই ঘটনাটা যখন ঘটলো তখন জানতে পারলে? আর তখন আমি জানতে পারলাম, এই আমি জানতে পারতাম না, আমার খালি জাস্ট ভয় লাগতো, গা ভারী করতো। আর ওই বললাম বিকেল বেলায় বা সন্ধ্যাবেলায় ধরো ওরা দোকানটা খুলেছে, তো আমাকে বললো ভেতরে গিয়ে দেখ ওই চাউমিনটা বয়েল হয়েছে নাকি একটু নিয়ে আয়। আমি কিন্তু ওই বাড়িতে দাদা যেতাম না, ঘরে একা ঢুকতাম না, আমি বলতাম কি আমাকে কারোর সঙ্গে পাঠাও, তাহলে আমি গিয়ে নিয়ে আসবো। তো এই নিয়ে একটু ওরা রাগারাগি করতো, কেন যেতে চাস না, চাস না তুই, তুই যা ঘরে ওটা নিয়ে আছে, হুম। কিন্তু আমি যেতাম না। এই ঘটনাটার পর কি হয়, ওই রাতের ঘটনাটার পর? ওই যে ঘটনাটা রাতের যে হলো, পরের দিন যেই আমাকে সকালবেলা বললো, হুম তো তখন আমি এই ঘটনাটা আমার মাকে জানাই, আমার ঘরে জানাই। আমি দাদাকে কিন্তু জানালাম না, কারণ দাদাকে জানালে দাদা স্যারকে জিজ্ঞেস করবে, স্যার বলবে না না এইসব কিছু ঘটনা না, এসব কোনো ভয়ের ব্যাপার না, ও মিথ্যে বলছে। কিন্তু যার সঙ্গে হয়তো সেই বুঝতে পারে। আর আমার সঙ্গে শুধু না, আরো যে ওরা যে 3জন আছে, তাহলে তারা আমাকে এই ঘটনাটা কেন বললো যে এই কারণ ওরা নুপুরে নিজেও তো ফেস করেছে। আমরা পাই, হ্যাঁ 100 বার। আর যদি তাও যদি ওরা মিথ্যে বলে, তাহলে দাদা বলো একটা, দাদা কৌস্তব দা, ওই অন্ধকারে ওই যে বললাম আমি বাইরের উঠোন থেকে দৌড়ে আমি যে ঘরের মধ্যে ঢুকেছি, ওই অন্ধকারে যে ওরা বললাম যে জেগে ছিল, স্মোক করছিল, আমি যে ওই ছুটে গেলাম কারোর বুকে কারোর গায়ে যে পা লাগলে, হঠাৎ তারা চিল্লে উঠলো না কেন? আচ্ছা, যে কোনো এক্স্যাক্টলি, কারণ যে কোনো মানুষ যে জেগে থাকে, ঘুমন্ত মানুষের যদি গায়ে তোমার পা লেগে যায়, তাদের হঠাৎ ঘুম ভেঙে গেল, সে কিন্তু মানে রিয়েলাইজ করবে যে কি হলো, আমাকে কেউ লাথি মারলো মনে হয় বা কে ধাক্কা মারলো, কিন্তু যে জেগে থাকবে সে তো বুঝতে পারছে যে আমাকে আমার গায়ে কে পা মারলো বা আমার গায়ে কে লাথি মারলো, তার সে তো সত্ত্বেও ওরা চুপ করেছিল।
চুপ করে ছিল, কেউ সাউন্ড করলো না, হুম। কেউ সাউন্ড করলো না। তুমি বাড়িতে জানালে, তারপর কি হলো? আমি বাড়িতে জানালাম, আমি কিন্তু দাদাকে জানাইনি। কারণ দাদাকে জানালে দাদা বলবে ওই তোর কাজ করতে ইচ্ছে নেই, তুই কাজ করবি না বলে এসব বাহানা। তখন দাদা আবার এই ঘটনাটা স্যারকে বলবে যে ও কাজ করতে চাইছে না, বা আমি দাদাকে বললাম আমি কাজ করবো না, তখন স্যার নিশ্চয়ই বলবে ও কাজ করতে চাইছে। আমার দাদা নয় জানাবে স্যারকে, বা স্যার তখন বলবে আমার দাদাকে যে তোর ভাই কাজ করতে চাইছে না কেন। তখন এই ঘটনাটা তখন বেরোবে, দাদা বলবে যে এরকম এরকম ব্যাপার, ও বলেছে ওই দিনে ভয় পেয়েছে ওই জন্য কাজ করতে চাইছে না। তখন কেউ কি নিজের জায়গা খারাপ করতে চাইবে? কারণ আশেপাশে তো আরো লোকরা জেনে যাবে। তো মাকে জানালে মা কি বললো? মাকে যে জানালাম, মা বললো যে ওরকম বাড়িতে কাজ করিস না। মা বললো এরকম বাড়িতে কাজ করতে হবে না, তুই অন্য জায়গায় কাজ দেখ। তারপর ওই জায়গাটা ছেড়ে দিলে? তারপর ওই জায়গাটা আমি কাজ ছেড়ে দিলাম, ওইখানটা আমি আর কাজ করলাম না। আর 13 বছর পরে আমি তোমাকে ওই ভিডিওটাও পাঠিয়েছি, ছবিটা আমি তুলেছিলাম, ছবিটা ডিলিট হয়ে গেছে। আমি তোমাকে এটা মানে আমি ঠিক ওই 2010 সালে আমার বাবা মারা গেছে বললাম, আমি এই 1-2 মাস আগেই ঠিক ওখানে গাড়ি নিয়ে একটু গেছিলাম, আর ওই জায়গাটা আমি নাম ভুলে গেছি, কারণ আমি অটো দিয়ে নামতাম তো। আর 13 বছর আগে অটো ঘটনা, মানে ওই যে জায়গায় কাজ করতাম, এই যে তোমার সঙ্গে যোগাযোগ হবে, আমি যে একটা কিউরিফাইডে তোমার যে ঘটনাটা শোনাতে পারবো, এটা তো আমি কোনোদিন ভাবিনি। তো ওই ঘটনাটা যখন আমি গেলাম ওইখানে, আমি ওই বাড়িটার ভিডিও করে এনে আনলাম তোমাকে দেখাতে পারি বাড়িটা। 100 বার ওই বাড়িটা, কয়েকটা ফটো আমি তুলেছিলাম, কিন্তু কৌস্তব আমি ডিলিট করিনি, জানি না কিভাবে আমার কাছে ডিলিট হয়ে গেল। আমি ফোনে অনেকবার খুঁজেছি অ্যালবামে। ভিডিওটা আমার কাছে আছে, ওটা আমি দেখেছি, মানে আমি চিনিও বাড়িটা ইনফ্যাক্ট। হ্যাঁ, আর ওই বাড়িটার যে মোড়টা, আমরা খালি কি করতাম, কুটিঘাট থেকে যখন অটো ধরতাম, তো ওইখানে ওই মালিকের নাম বলতাম, নাবি দিত। এখন 13 বছর দেখো দাদা, 13 বছরে আমি জানতাম না যে আমি কোথায় থাকবো না থাকবো। 13 বছর আগে আমার জাস্ট ওই মোড়টার নাম মনে নেই, কিন্তু আমার মনে আছে জায়গাটার নাম ওই কুটিঘাট বলে। আচ্ছা আচ্ছা, ওই কুটিঘাট বলে জায়গাটা ওই এরিয়ার অন্তর্গতই। হ্যাঁ, ওর কাছাকাছি গঙ্গার ঘাট আছে। তোমার ঘটনা তো সাংঘাতিক ঘটনা ভাই, একদম। মানে দাদা আমার সঙ্গে এই যে ফিলটা, আমি এতদিন গল্পে তো শুনেছি, ফোনে শুনেছি, মানুষের গলা থেকে শুনেছি, কিন্তু এরকম ফিল যার সঙ্গেই ঘটে সেই দাদা সেই জিনিসটা বুঝতে পারে। তো রাজু, আমাকে একটা কথা বলো, তুমি তো ট্যাংরা এরিয়াতে থাকো, ঠিক আছে? তুমি এই ঘটনাটা আমাকে বলার আগে এটাও বলেছিলে যে ছোটবেলায় যখন ট্যাংরাতে থাকতে তখনও তোমার সাথে কিছু না কিছু ব্যাপার স্যাপার ঘটেছিল। এবার যেহেতু তোমার মানে পারিবারিক একটা হিস্ট্রি রয়েছে যে তোমরা মানে তোমার বাবা মন্ত্র দিতেন, মন্ত্র দিয়ে ধরো কারোর বাজে হাওয়া লাগলো সেটা ছাড়াতেন, মন্ত্রপুত জল দিতেন। একদম। এবার তুমি ওই খেলার একটা মানে খেলতে গেছিলে যখন, তখন একটা ঘটনা তুমি আমাকে বলেছিলে, সেটা একটু শেয়ার করো। এটা হচ্ছে একটা ওই কোয়ার্টার নিয়ে, আমার বাড়ির কাছাকাছি ওই 10 মিনিটের হাঁটা পথ কোয়ার্টার। তো ঘটনাটা হচ্ছে আমার বাড়ির পাশে একজন থাকে, এক দাদা থাকতো, ও হচ্ছে ওর বাড়িতে কুকুর ছিল। তো ওর কুকুরে একদিন খুব শরীর খারাপ করেছে, তো ও আমাকে বললো যে ভাই একটু যাবি, বাড়ির কাছাকাছি এক জায়গায় একটা ডক্টর থাকে যারা এই কুকুরদের ট্রিটমেন্ট করে, ভেটেরিনারি। হ্যাঁ, ট্রিটমেন্ট করে। তো তাদের কাছে একটু যাবো, আমার কুকুরটার শরীর খারাপ হয়েছে, আমি জাস্ট তার কাছে একটু যাবো। তাই বললাম হ্যাঁ ভাই চ। তো তখন আমি যে ঘটনাটা বলছি, এই ঘটনাটা আমার তখন বয়স হচ্ছে 11 থেকে 12 বছর। আচ্ছা। হ্যাঁ, আমি তখন ওর সাইকেলে করে, ও তখন বলে যে ঠিক আছে ভাই তাহলে চল। ও সাইকেলটা চালায়, ওর পেছনে সাইকেলে বসে আমি জাস্ট যাই। আমাদেরই বাড়ির কাছে ওই চামড়াহাট বিশুলহাট বলে একটা জায়গা আছে, পদ্মপুকুর, ওই পাশেই একটা কোয়ার্টার আছে। কোয়ার্টারটার আমি নাম নিচ্ছি না, কারণ অনেকজন ওই কোয়ার্টারটা চেনে, অনেকজন বিশ্বাস করতে পারে, বা এটা সরকারি কোয়ার্টার, তো পরে যদি কোনো অসুবিধা হয়, তো আমি কোয়ার্টারটার নাম নিচ্ছি না। যারা ওইখানে ওই ঘটনার সঙ্গে রিয়েলাইজ করেছে তারাই কিন্তু আমার ঘটনাটা বুঝতে পারবে। আচ্ছা। তো ওইখানে আমরা যাই, তো ওখানে যেতে গেলে গেটের মুখে সিকিউরিটি আছে, সিকিউরিটি জিজ্ঞেস করে যে কাকে চাই, কি দরকার। তো তখন ওই ছেলেটা বলে যে এখানে এক ডক্টর থাকে, খুকিদি বলে নাম, তো ওনার কাছে যাবে। তো সিকিউরিটি যথারীতি আমাদের ছেড়ে দেয়, বলে ঠিক আছে যাও, চেনো তো? তো এ বলে কি হ্যাঁ চিনি, আমি চলে যাবো। তো ওই সাইকেল নিয়ে ঢুকি, তো ভেতরে যাই। ওনার বাড়িটা ছিল
অনেকটা ভেতরে, ওই কোয়ার্টার হয় কি হয় পাশাপাশি 3-4টে ফ্ল্যাট একসাথে করে কোয়ার্টার হয় না যেরকম, তো ওর যে ঘরটা ফ্ল্যাটটা ছিল ওটা অনেকটা ভেতরে ছিল। তো আমরা ভেতরে যাই, এবার ভেতরে গিয়ে ও কি করে একটা বিল্ডিং এর নিচে সাইকেলটা দাঁড় করিয়ে ও ওই বিল্ডিং এর জানলার উপরে, মানে যেখানে ওই দিদিটা থাকতো ডক্টরটা, সেই জানলার দিকে তাকিয়ে ডাকতে থাকে নাম ধরে ডাকতে থাকে। আমরা সাইকেলটাও স্ট্যান্ড করে আমি ওর পাশে দাঁড়িয়ে ডাকতে থাকে। তো অনেকক্ষণ দিয়ে ও ডাকাডাকি করে, সাড়া দেয় না। তো তখন এ বলে, কিরে ভাই এতক্ষণ ডাকছি সাড়া দিচ্ছে না, এত তো লেট করে না, উনি কি নেই? আমি বলি তাহলে আরেকবার ডাক, তো দেখ সাড়া দেয় নাকি। তো ও ডাকে। তো আমি ওকে বললাম ভাই ফোন কর না। তো বলে আমার কাছে তো ভাই ফোন নাম্বারটা নেই, নাহলে ফোন করতাম। আর এতে তো গেটে তো তালা দেয়া, ওপরে যে যাবো গেটে তো তালা দেয়া, গেটটা তো বন্ধ। তালা দেওয়া ছিল নাকি অতটা খেয়াল করিনি, গেটটা বন্ধ। ওই যেরকম দুটো শাটারের যে লোহার শাটার গুলো হয় না বিল্ডিং এ ঢোকার জন্য, টেনে দুপাশে করে যেতে হয়, তো ওরকম বন্ধ ছিল। তো বলছি নিচ থেকে ডাকি। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে ও মানে কোনো সাড়া দিল না। অন্য ফ্ল্যাটে একটা কোণের জানলা থেকে একটা হাত মতো বাড়ি ওকে জাস্ট এরকম করে দুবার হাত নাড়লো, দেখলাম ঢুকে গেল ভেতর দিকে। তো এ বললো যে কি রে ভাই আমি খুকি দেখে ডাকছি, ওই বাড়ির কোণ থেকে ওই জানলা থেকে কে দুবার হাত দেখিয়ে ঢুকে গেল, তাহলে কি খুকিদি ওই বাড়িতে চলে গেল? কিন্তু খুকিদির বাড়িটা তো এইটা, হতে পারে চলে গেছে। ঠিক আছে দাঁড়িয়ে থাকি। যথারীতি আমরা দাঁড়িয়ে আছি। আমি ভাবলাম কি তাহলে ও মনে যে হাত দেখেছে, আমি ভাবলাম আমি তো চিনি না, ও চেনে। আর ও চিনতে পারলো না, ও বললো তাহলে ওইটা কি হাত দেখালো, তাহলে মনে ওই বাড়িটা আছে, আমাকে দাঁড়াতে বলেছে, তাহলে দাঁড়া এক্ষুনি মনে আসবে ওই বিল্ডিং থেকে, অন্য বিল্ডিং থেকে হাত দেখেছিল। তো আমরা দাঁড়িয়ে আছি, এলো না। এ আবার ডাকতে শুরু করলো ওই বিল্ডিং এর ওপর দিকে তাকিয়ে, তারপরেই বিল্ডিং এর ওপরে ছাদ, তো তাকিয়ে ওই নাম ধরে ডাকতে শুরু করলো। তো ডাকছে দেখছি সাড়া দিচ্ছে না। হঠাৎ চোখ গেল আমাদের ছাদের উপরে, ওর চোখ গেল ছাদের উপরে। ও বলছে ভাই দেখ তো ছাদের উপর থেকে কে যেন দাঁড়িয়ে আছে ছাদে দাঁড়িয়ে আছে। এবার ও যখন আমাকে বলেছে তখন যথারীতি মানুষের কম বয়স, বাচ্চা বয়সে কি হয় একটুতেই মানুষরা ভয় পায়, মানে বাচ্চা ছেলেদের কি হয় একটুতেই ভয় লাগে। তো ও অমনি করে বলছে কি ওপরে দেখ যে কে যেন দাঁড়িয়ে আছে। আমি বললাম কোথায় দাঁড়িয়ে আছে? বলে দেখ ছাদের উপরে। আমি ছাদের উপরে দেখলাম সত্যি, মানে অত যে বিল্ডিং কোয়ার্টার কি হয়, কোয়ার্টারে এদিক ওদিক আলো হয়, একটা বোঝা যায় যে অন্ধকার, 4টে বিল্ডিং অন্ধকার, কি লোডশেডিং হয়ে যায় তা না, এটা চারদিকে আলো। আর ছাদের ওপর তো যথারীতি আলো থাকে না, অন্ধকারই থাকে। তো আমি দেখলাম হ্যাঁ সত্যি কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু কে দাঁড়িয়ে আছে ছেলে না মেয়ে অতটা বুঝতে পারলাম না। তা আমি ওকে বললাম যে ভাই যেগুলো আওয়াজ দিচ্ছে না, চল বেকার দাঁড়িয়ে লাভ নেই চ। ও বলছে যে এতক্ষণ দিয়ে ডাকছি সাড়া দিচ্ছে না, তাহলে ছাদে ওটা কে দাঁড়িয়েছে? যখন আমরা তাকিয়ে আছি ছাদের উপর দিকে, আমি দেখলাম উপর থেকে কি একটা ছুঁড়ে পড়লো, মানে আর একটু হলে গায়ে পড়তো, আমি যা সরে গেছি সাইকেলের ওই কেরিয়ারে লেগেছে। সাইকেলের কেরিয়ারে একদম ছিটকেস লাগে, যেরকম ঢিল পিল ছুঁড়লে যেরকম উপর থেকে যেরকম, বা বল ফল পড়লে যেরকম মানে বোঝা যায় না উপর দিয়ে ধরো তুমি তাকিয়ে আছো কিছু একটা কেউ ফেললো বা বল ফেলো, তুমি কিন্তু দেখতে পারো যে জিনিসটাকে। যদি তুমি ধরো তোমার গায়ে টিপ করে যদি ফেলে, তুমি যদি সরে যাও তাহলে তোমার গায়ে পড়লো না, তো ওরকম কিছু একটা ফেললো। তা আমি ঝাপ করে সরে গেলাম, সরে যেতে দেখলাম ওই সাইকেলের কেরিয়ারে লেগে না পাশে পড়লো। আমরা দুজনেই ওইটার দিকে তাকালাম, তাকিয়ে দেখছি একটা মাংসের হাড্ডি হাড় ছুঁড়েছে ওপর থেকে, একদম ওপর দিয়ে ছুঁড়েছে। এবার অত রাত্রির বেলায় তুমি বলো, কোনো যদি ওপরে কেউ যদি নেশা ভাঙ, সরকারি আবাসন তো যথারীতি কেউ করবে না, আর করলে ওপর থেকে নিশ্চয়ই যারা যদি কেউ ড্রিঙ্কিং করে সে তারা নিশ্চয়ই ওপর থেকে এই না যে শুধু মাংসের হাড় ফেলবে বা অচেনা লোকের গায়ে হাড় ফেলবে, বা একটা লোকই ওখানে একটা দাঁড়িয়ে অন্ধকারে দেখেছিলাম যে একজনই কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু একা কোনো মানুষ ওপর থেকে মাংসের হাড় ফেলবে বা অত রাত্রিবেলা উপরে ঢুকবে মানে সম্ভব না, বা একটা চিল্লামিল্লি আওয়াজ আসবে, কিন্তু ওই বাড়িতে ওই ছাদের মধ্যে ওরকম মানে এলাও নেই। তো দেখলাম মাংসের হাড় পড়লো, হাড়টা পড়তে তখন ও বল কি রে ভাই মাংসের হাড় উপর থেকে কে কি ছুঁড়ে ফেললো?
তো বললো দাঁড়া তো, কি ওপর থেকে ছুঁড়ে ফেলেছে আমি দেখে আসি, তুই এখানে দাঁড়া, সাইকেলটা ধরে দাঁড়া। হ্যাঁ, আমার কি মন চাইলো ওকে যেতে দিতে, আমার মন চাইলো না। আমি বললাম না ভাই, তোকে যেতে হবে না, আমি এখানে একা দাঁড়াতে পারবো, আমার ভয় লাগছে, তারপর যদি কিছু হয়ে যায়। বলছে না, খুকিদিকে ডাকছি, খুকিদি আসছে না, উপর থেকে মাংসের হাড় ফেলছে, ছাদে কে দাঁড়িয়ে আছে, কিরকম একটা লাগছে, দাঁড়া তো আমি দেখে আসি। আমি বললাম না ভাই, আমি তোকে যেতে দেবো না, তোর গায়ে পইতে আছে, আমি তোকে যেতে দেবো না, তুই এখানেই দাঁড়িয়ে থাক, আর নাহলে চল বাড়ি চলে যাই, আমারও ভাই ভয় ভয় লাগছে, আমি দাঁড়াতে পারবো না। ও কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে তুই দাঁড়া না, তুই ভয় পাচ্ছিস তো, তুই দাঁড়া না। আমি উপর দিয়ে ছাদ দিয়ে ঘুরে আসছি, আমি ভাবছি ও যদি ছাদে যায়, ওর যদি কোনো ক্ষতি হয়, আবার আমি এখানে একা দাঁড়িয়ে, ওর ক্ষতি নাও হতে পারে, কারণ ওর পৈতে আছে। তুমি দেখবে যাদের গায়ে পৈতে থাকে না, তাদের কিন্তু কোনো শয়তান পয়তান কোনো ক্ষতি করতে পারে না, এই পৈতের বহুত ক্ষমতা। আচ্ছা। এই পৈতে অনেক নিয়মও থাকে, যারা পৈতে নেয় অনেক নিয়ম থাকে, 3 দিন সূর্যের মুখ দেখতে পারে না, অনেক কিছু নিয়ম থাকে। তো এই পৈতে যাদের থাকে তাদেরকে কিন্তু কেউ টাচ করতে পারে না, কারণ আমি জানি, কারণ আমার মারা হচ্ছে চক্রবর্তী ব্রাহ্মণ ঘরের, আমি এই পৈতের ব্যাপারটা জানি। তো ও কন্টিনিউয়াসলি বলছে আমাকে ছাড়, আমি যাই। আমি বললাম না ভাই, তোকে যেতে হবে না, তুই দাঁড়া, নাহলে একসাথে বাড়ি চ। আমার কিন্তু খুব ভয় লাগছে ভাই, আমি দাঁড়াতে আমার ভয় লাগছে, তোকে একা যেতে হবে না। তো বলছে তাহলে ঠিক আছে দাঁড়া, আরেকবার দেখে আওয়াজ দিই দিদিকে, আমার কুকুরটারও শরীর খারাপ, আমি দিদির কাছে এসেছি, যদি কোনো ইঞ্জেকশন কোনো ওষুধ দেয়, আর 1-2 বার ডাকি, যদি না সাড়া দেয় বা না যদি কিছু রেসপন্স পাই চলে যাবো। আমি বললাম ঠিক আছে। ও 2-3 বার ডাকলো, সাড়া দিল না, তখন আমরা সাইকেলটা ঘুরিয়ে যেতে যাব, এই সময় দেখলাম পেছন থেকে আওয়াজ পেলাম, ওই যে দেখবে তুমি যে বিল্ডিং এ যে ঢুকলে, ওই যে বললাম না দরজাগুলো যে শাটার গুলো যে টেনে খোলা হয়, একটা আওয়াজ হয়, একটা ঝাড়াং ঝাড়াং আওয়াজ হয়, তো এরকম একটা আওয়াজ পেলাম, আর জায়গাটা পুরো ফাঁকা শুনশান, সন্ধ্যা রাত্রির বেলা, ঠিক কেস 9টা 9:30। তো আমরা পেছন ঘুরে দেখলাম, পেছন ঘুরে যখন দেখলাম একটা মহিলা বেরিয়ে এলো। তো এ তখন জিজ্ঞেস করলো যে বৌদি, আপনি কি এই বাড়িতে থাকেন? তো বললো না, আমি এই বাড়িতে কাজ করি। কেন, কি হয়েছে? বলছে, এ তখন বলছে মহিলাটাকে, বলছে আপনি কি একটু আগে ছাদের ওপরে ছিলেন? মহিলাটা দেখি একে, আমি বুঝতে পারলাম মহিলাটার মুখ দেখে, মহিলাটা অবাক হয়ে এর দিকে না কিছুক্ষণ ফ্যাল করে তাকিয়ে রইলো। তাকিয়ে দেওয়ার পরে জবাব দিল যে আমি ছাদের উপরে রাত্রিবেলায়, আমি ছাদের উপরে রাত্রিবেলায় কি করতে যাব? আর ছাদের উপরে ওটার সিঁড়ি নেই, চিল ছাদের উপরে সিঁড়ি নেই ছাদে, ছাদে ওটা সিঁড়ি নেই, মহিলাটা বললো। মহিলাটা পুরো বললো, কারণ আমি স্পটে দাঁড়িয়ে, এটা আমার কারোর মুখে শোনা না, মহিলাটা বললো যে ছাদে যে উপরে উঠবো, 4 তলার উপরে তো বাড়ির উপরে ছাদ আছে, কিন্তু ছাদে ওটা তো সিঁড়ি নেই, তাহলে আমি একটা মেয়ে মানুষ হয়ে আমি ছাদে এত রাতে উঠতে যাবো কেন? শুনে দাদা আমাদের গায়ের লোম পা থেকে মাথা অব্দি না, মানে একটা শিহরণ, একটা কাঁটা ফুটে গেল গায়ে। তখন ওকে আমি বললাম ভাই এখানে আর থাকিস না, আমার জিনিসটা কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না, তুই ঘরে চল, তুই চল, তোকে ডাকছে, তোকে সাড়া দিচ্ছে না, তুই দেখতে পেলিস তো? তখন ওই মহিলাটা ওকে এই কথাটা বলে না 2-4টে বিড়বিড় করতে করতে চলে গেল, বিড়বিড় করতে চলে গেল। ইয়ে তখন বললো কি রে, কি ঘটছে আজকের? দিদিকে ডাকছি, দিদি সাড়া দিচ্ছে না, ওপর থেকে মাংসের হাড় ছুঁড়ে পড়ছে। এই মহিলাটাকে জিজ্ঞেস করি ছাদের ওপরে কে, আপনি কি ছিলেন? বলে আমি একটা মেয়ে মানুষ, কি ওপরে কি করে যাব, আর ছাদের ওপরে সিঁড়ি নেই, আর রাত্রিবেলা আমরা কি করতে যাবো, আমরা লোকের বাড়িতে কাজ করি। তখন ও সাইকেলটা ঘুরিয়ে আবার পাড়ার দিকে যখন চলে এলাম, আমি ঘরে এসে আমার ঘরে আমার মা ঠাকুমাকে ঘটনাটা বললাম। তো ঠাকুমা বলল যে ওই জায়গাটা অত রাত্রিবেলায় যেতে গেছিস কেন? ও কবেকারের আমলের কোয়ার্টার, কত কি ওখানে মানুষের মুখে শুনেছি যে ওখানে গেলে কিছু না কিছু মানুষের মুখে শুনেছি যে ওখানে এরকম এরকম হয়, ওরকম কেউ কেউ ভয় পেয়েছে, অনেক কিছু ঘটনা শুনেছি। তোকে ওখানে কি যেতে বললো রাত্রিবেলায়? আর কোনোদিন ওখানে যেতে যাবি না, এরকম এরকম ঘটনা ঘটেছে, কেন যাস? বলে আমাদেরকে অনেক বকাঝকা করলো। এই হলো দাদা ঘটনা। সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। মানে আমার দুটো লাইফে এই দুটো ঘটনা, মানে যে বললো যে ওপরে যাওয়ার জন্য সিঁড়ি নেই, আর আমি একটা মেয়ে মানুষ, আমি ওপরে কি করতে উঠবো? এক্স্যাক্টলি। শুনে আমরা হতবাক হয়ে গেছি, মানে তারপর দিয়ে আর কোনোদিন ওখানে যাই না। আর ঠাকমাকে বলার পর ঠাকমাও বললো ওই জায়গাটা ওরকম, মানে অনেক
সরকারি আমলে কি হয়, একজন যায় আরেকজন আসে, এরকম অনেক কিছু, অনেক কোয়ার্টার আছে সরকারি কোয়ার্টার, অনেক সরকারি কোয়ার্টার অনেক কিছু জিনিস কিন্তু এরকম প্যারানর্মাল জিনিস ঘটে থাকে। তো আমার ঠাকুমা আমাকে অনেক বকাঝকা করলো, তারপর দিয়ে আমরা ওই জায়গাটা যাইনি। তারপর এই আস্তে আস্তে এইদিকে আমরা চলে এলাম, এইদিকে থাকতে এই বাড়িতে এখন থাকি সাউথের দিকে, ওই পাড়াতে থাকি না, আগে ওই বাড়িতে থাকতাম। বুঝতে পারছি পুরো এই হলো ঘটনা। তুমি আর একটা ঘটনা তোমার বলছিলে না, যেটা তুমি তোমার এক কোনো বন্ধুর থেকে জেনেছিলে যে যখন তুমি বিগ বাজারে কাজ করতে, সেই ঘটনাটা কি? ওই মাছ খাওয়াটা, আচ্ছা ওই ঘটনাটা, ওই আমরা আগে বিগ বাজারে কাজ করতাম, মানে আমরা গাড়ি চালাতাম। ওই বিগ বাজারে যে ওই চাল ডাল আটা ময়দা যে বিক্রি হয় না, মানুষের কিনতে হয়, এইগুলো হচ্ছে আমাদের ট্রান্সপোর্টার গাড়িতে, আমি আগে ট্রান্সপোর্টারের গাড়ি চালাতাম, তো ট্রান্সপোর্টারের গাড়িতে করে ওই 400-700 পেছনে লোড করে গাড়ির মধ্যে প্রতিটা বিগ বাজারে আমাদেরকে যেতে হতো। আমাদের আরো ড্রাইভাররা ছিল, তো আমরা মাল দিতে যেতাম, গাড়ি খালি করতে যেতাম। তো এরকম এক বিগ বাজার, ওই রাসবিহারের ওখানে লেক মল বলে একটা মল আছে, ওর সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোর আমার একজাক্টলি খেয়াল নেই, অনেক বছর আগের ঘটনা বলছি, 10 বছর 12 বছর আগের ঘটনা। তখন আমরা কাজ করতাম, তারপর এখন সেটা বিগ বাট, এখন রিলায়েন্স জিও মার্ট হয়ে গেছে। তো ওখানে গেছে একদিন গাড়ি খালি করতে রাত্রির বেলা, তো গাড়ি খালি হচ্ছে, এখন অনেকগুলো গাড়ি যায় বিগ বাজারে। আমাদের গাড়ি যখন পাঠায় গোডাউন থেকে 4খানা 5খানা 6খানা করে এরকম গাড়ি পাঠায়, একটা গাড়ি খালি হতে হতে কম করে 2 ঘন্টা সময় লাগে। তো বাকি গাড়িগুলো ধরো আমার গাড়ির 5 নম্বরে পরে আমার গাড়ি খালি হবে। তো ওপরে সিকিউরিটি পয়েন্টে কি হয়, আমাদের বিগ বাজারে যখন মাল নিয়ে যাই আমাদের পেপার দিয়ে দেয়, কোন কোন মাল কত কি আছে, কত পিস আছে, এটা সিকিউরিটিকে জমা দিতে হয়। সিকিউরিটি পয়েন্টে জমা দিয়েছি, এবং আমরা ওখানে যেতে তো আমাদের একটা মানে আলাপ হয়ে গেছিল, আমরা ওই সিকিউরিটি পয়েন্টে বসে আছি, আরো সব লোডার গুলো মাল খালি করছে। তো ওখানে আমরা ওই গল্প করছিলাম, গল্প করতে করতে হঠাৎ সিকিউরিটি তখন তার ঘরের একটা বাড়ির একটা ঘটনা বললো, তার নিজের ঘটনাটা বলল। তাদের বাড়ি হচ্ছে ওই সাউথ 24 পরগনার দিকে, লক্ষ্মীকান্তপুর, এই শাসন পাসন ডায়মন্ডের এইদিকে বাড়ি, আমার ঠিক মনে নেই, কিন্তু ওই সাউথের দিকেই বাড়ি। তো ও বলল আমার খুব মাছ ধরার শখ, আমি এরকমই এক রাত্রিবেলায় ডিউটি শেষ করে তাড়াতাড়ি ডিউটি থেকে ছুটি হয়ে গেছে, বলে আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, ঠিক তার পাশে বাঁশবাগানের পাশে একটা পুকুর। ও মানে ওই রাত্রির 9টা 9:30টার দিকে বলে আমি মাছ ধরতে গেছি, হাতে ওই ছিপ নিয়ে। আর ওর ঘরে একটা ওই পাখি আগে পুষতো, তো পাখি পোষার সময় কিছু পাখি মরে গেছিল, তারপরে ওর সময় হতো না বলে দেখভালের জন্য যে পাখিগুলো ধরো একটা দুটো বেঁচে ছিল সেগুলোকে উড়িয়ে দিয়েছে, আর খাঁচাটা ওরকম ও রেখে দিয়েছিল, যে খাঁচাটা কেন ফেলবো, পয়সা দিয়ে কেন, পরে যদি কোনো কাজে লাগে। তো খাঁচাটা রেখে দিয়েছিল, ওই খাঁচাটা নিয়েও মাছ ধরতে গেছে, হাতে ওই বড়শি। বলে আমি একাই গেছি মাছ ধরতে, বলে পুকুরে মাছ ধরবো, বসে আছি ছিপ ফেলে, বলছে 15 মিনিট 20 মিনিট 25 মিনিট হয়ে যাচ্ছে, মাছ ওঠে না। কিন্তু যতবার আমি মাছ ধরতে এসছি আমার এতক্ষণ আমাকে বসে থাকতে হয় না, আমার 1-2 মিনিট 3 মিনিট পরেই আমার বড়শিতে মাছ উঠতে থাকে। তো এরকম বসে আছি, বলে মাছ উঠছে না, তারপর বিরক্ত হয়ে বলে বসে আছি মাছ উঠছে না বলে আমি কি করলাম, বিড়ি ধরালাম, বিড়ি খাচ্ছি। তো লাস্টে দেখি মাছ উঠছে না, তো আমি ভাবলাম যে চলে যাই। তা চলে যাওয়ার আগে লাস্ট আরেকবার দেখি বড়শিটা এই ছিপটা ফেলে পুকুরে, যদি মাছ ওঠে তো তাহলে বসবো, আর না হলে চলে যাবো। অনেকক্ষণ দিয়ে বসে আছে, বিরক্ত হয়ে গেছে, মাছ উঠছে না যা ছিপে। তো ও নাকি আরেকবার বড়শিটা পুকুরের জলে ফেলেছে। বলে আমাদের দেশগ্রাম তো, আমরা তো দেশগ্রাম এরিয়া থাকি, দেশগ্রাম এরিয়ার লোকেরা তাড়াতাড়ি শুয়ে পড়ে, দেশগ্রাম এরিয়ার লোকেরা তাদের শুয়ে, আর যারা থাকে ঘরে লাইট ফাইট জ্বলে। বলে গ্রামে কিন্তু পথে ওই যারা কাজ থেকে বাড়ি ফেরে তাদেরই খালি আসা যাওয়া, এছাড়া সব জায়গা মোটামুটি ফাঁকা হয়ে যায়। বলে আমি বসে আছি, তো কিছুক্ষণ পর দেখি বড়শিটা আমার টান পড়লো, টান পড়তে আমি ছিপটা যখন তুললাম দেখলাম আমার বড়শিটা মাছ গেঁথেছে। তো তখন আমার মনটা খুশি হলো যে আমার বড়শিটা মাছ গেঁথেছে,
তো ঠিক আছে, যেখানে এতক্ষণ বসার পর মাছ উঠেছে, বেকার একটা ধরে নিয়ে যাবো, কি যেন যাবো দেখি, আর এক দুবার ফেলে দেখি মাছ ওঠে নাকি। বলছে তারপর দিয়ে আমি যখনই বড়শিতে ফেলছি তখনই বলছে আমার বড়শিতে মাছ উঠছে। বলে মাছ উঠছে, আমার মনে খুব আনন্দ হয়েছে যে এতক্ষণ বসে থাকার পর মাছ, এতদিন মানে এতক্ষণ আমার বসে থাকতে হয় না, আজকে এতক্ষণ বসেছিলাম, বড়শি দেখলাম মাছ উঠছে, মাছগুলো ধরি বসে, আর কিছুক্ষণ মাছ ধরি। বলে মাছ উঠছে, মাছ ধরছি, বড়শি থেকে ওই মাছের মুখ থেকে কাঁটাটা ছাড়িয়ে, বলে পাশেই তো খাঁচা, খাঁচার ঢাকনাটাও খোলা ছিল, ওই খাঁচার মধ্যে ফেলছি। বলে এরকম মাছ ধরছি, 1-2 মিনিট পর পর বলে মাছ ধরছি, আর ওই মাছ উঠছে, ওর মুখ থেকে বড়শিটা খুলে মাছের থেকে ওই খাঁচার মধ্যে ফেলছি, বসে বসে মাছ ধরছি আর বিড়ি খাচ্ছি। বলছে যখন এরকম কিছুক্ষণ মাছ ধরার পরে তারপর ভাবছি না, অনেকক্ষণ হয়ে গেল, রাত হয়ে গেল, যা মাছ উঠেছে তা আবার পরে ধরবো। বলে আমি বড়শি উঠিয়ে ওই খাঁচাটা ওই ওরকম ভাবে হাতে করে নিয়ে আমি ঘরের দিকে চলে আসি। বলে আমার ঘরটা কি বলতো ভাই, মাটির ঘর, বাঁশ আর মাটি দিয়ে, ওই দেশ গ্রামের যে ঘরগুলো যেরকম হয় না মাটির ঘর, বলে মাটির ঘর। আর আমাদের দুটো রুম, একটাতে মা শোয়, আমার বিধবা মা শোয়, আর একটাতে আমি শুই, আমার বিয়ে শাদী হয়নি, আমি শুই। তো আমি যখন ঘরে গেলাম, তো আমাদের ঘরে হচ্ছে উনুন আছে, বলে ওই মাটি খুঁড়ে যে সব উনুন গুলো হয় না ওরকম উনুন করা দালানটায়। তো বলে দালানটায় মাছের যে মাছ যাতে রেখেছিল ওই খাঁচাটা রেখে দিয়েছি, আর যদি পুকুর যাতে মুখ না দেয়, তো একটা কাপড় নিয়ে, আমি অত কিছু খেয়াল করিনি, ওই খাঁচার মধ্যে চাপা দিয়ে আমি ঘরে ঢুকে আছি। ঘরে ঢুকে খালি মাকে দরজা খুলে একটু আওয়াজ দিয়েছি, মা সব প্রথম ঘরটায়, আমি শুই সেকেন্ড ঘরটায়। তো মাকে খালি আওয়াজ দিয়েছি যে মা, মাছ ধরে এনেছি, বাইরে দালানে রেখেছি, কালকে তুমি রান্না করো। এই বলে আমি আমার ঘরে ঢুকে গেছি। কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম, মা খাবার বেড়ে রেখেছিল থালাতে, খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছি। পরের দিন আমার মা আমাকে এসে ডাকতে শুরু করে, খোকা খোকা ওঠ, খোকা খোকা ওঠ। তো আমি বললাম কেন মা, এটা কি হয়েছে, এত চিল্লামিল্লি করছো? বলে তুই নাকি কালকে বললি মাছ ধরে এনেছিস। বলে হ্যাঁ মাছ ধরে এনেছি তো, কেন মাছ পাওনি? বলে কোথায় মাছ ধরে এনেছিস? বলে কেন, যাও দালানে যাও, ওই দেখবে একটা কাপড় চাপা দিয়ে আছে, ওই খাঁচার মধ্যে মাছ আছে। তো বলে ভাই বাবা, তুই যে মাছ ধরে এনেছিস দেখবি, চল তো কি মাছ ধরে এনেছিস। বলে আমি যখন গিয়ে দেখি, আমার মা ডাকে, বলে মাছগুলোর একটা মাথা নেই। মানে মাছগুলো হয় না, গর্দান গুলো, ধরো গোটা মাছ, খালি গলাটা যখন মানে ওই মাছওয়ালারা যখন কাটে, কি হয়, গলাটা বাদ দিলে কি হয়, খালি দেহটা থাকে, মুড়োটা নেই। হ্যাঁ মুড়োটা নেই, বলে মুড়োর কাছ থেকে নেই। মানে কেউ কি খেয়ে নিয়েছে? ও বলছে যে একটা মাছের মাথা নেই। তখন আমার মা বলছি যে কালকে মাছ ধরতে গেছিলি, কিরকম মাছ ধরেছিস? এটা তুই বড়শি নিয়ে গেছিস, আর মাথার মুড়ো যদি না থাকে তাহলে মাছ তোর জালে উঠলো, এই বড়শিতে উঠলো কি করে? এত জাল ফেলিসনি। বলে তখন আমি বুঝতে পারলাম, আমি যখন হাতে বড়শি নিয়ে মাছ ধরছিলাম, বিড়ি খাচ্ছিলাম, বলছে আমার পাশে না কর্মর আওয়াজ হচ্ছিল। তা আমি ভাবলাম পুকুরের পাশে বাঁশ গাছ, আর শুকনো বাঁশ গাছের পাতা, তখন গরমকালের সময়, হ্যাঁ আমি ভাবলাম বাঁশ গাছের পাতা ওরকম পড়ে আছে, আর শুকনো পাতার উপরে ধর বেড়াল, কুকুর বা সাপ পাপ যদি হেঁটে যায়, একটা খড়মড় একটা আওয়াজ হয়। একটা হয় না, একটা শুকনো পাতা তুমি দেখবে ওই গাছ থেকে যদি পড়ে, তার উপরে যদি কোনো পশু বলো, বেড়াল কুকুর বলো, যদি হেঁটে যায় একটা আওয়াজ হয়। ও বলছে কোনো মানুষ হেঁটে যায়, কারণ মানুষ হেঁটে গেলে তো আমি দেখতে পারতাম, আর যদি মানুষ হেঁটে যেত, তারা আমাদের গ্রামের লোকই আমাকে দেখলে নিশ্চয়ই জিজ্ঞেস করছে কি রে, এত রাতে কি করছিস, বা কটা মাছ উঠলো। কোনো মানুষ ছিল না। আমি বললাম বেড়াল কুকুর আছে, ওই পাতারে কর্মর আওয়াজ হচ্ছে, তো আমি চুপচাপ মাছ ধরছিলাম। বলছে আমি যে ওই যে আওয়াজ হচ্ছে, ওটা কোনো পশু পাখি ওই পাতার উপর দিয়ে হাঁটিনি। বলে আমার গায়ে পইতে ছিল বলে আমি বেঁচে গেছি, আর হাতে আগুন ছিল বলে। বলছে পাশে বসে যে কর্মর আওয়াজ হচ্ছে, আমি যে মাছ ফেলছিলাম, কেউ নিশ্চয়ই মাছগুলো বার করে না
মাথাটা অর্ধেক করে খাচ্ছিল আর বাকি শরীরটা আমার খাঁচাতে ফেলে দিচ্ছিল। মাছটা অর্ধেক করে মাথাটা খালি মুড়োটা নাকি চিবিয়ে খাচ্ছিল আর শরীরটা খাঁচায় ফেলে দিচ্ছিল। ঘটনাটা বললে তো আমার না গায়ে কাঁটা দিচ্ছে একদম, মানে আমিও শুনে আমারও ভয় লেগেছিল, গায়ে কাঁটা মানে আমরা যে কজন আমাদেরকে ঘটনাটা বললো আমাদেরও ঠিক গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। আমরা শুনে অবাক। বলছে আমার গায়ে পইতে ছিল বলে আমি বেঁচে গেছি আর হাতে আগুন ছিল বলে, নাহলে এই মাছের মুড়ো গুলো কে খেলো। আমি বড় কথা, মাছ ধরার যে বড়শি বলো বা জাল বলো না, এটাতে যদি তুমি টাচ করে থাকো বা ধরে থাকো, তাহলে এরকম ধরনের কোনো নেগেটিভ এনার্জি বলো বা নেগেটিভ স্পিরিট বলো তোমার ক্ষতি করতে পারে না। একদম একদম, এটা আমারও শোনা। আমাদের জয়নগরে একটা বন্ধুর থেকে শোনা, ওরা হচ্ছে ওই নৌকাতে না মাছ ধরে। জয়নগরে দেখবে নদীর মধ্যে ওরা মাছ ধরে। ওরা বলে নদীর, বলছে নৌকার মধ্যে আমরা যতক্ষণ থাকি ওরা একটা ওই, ওরা বললো এক দেবী ওই হাড়ির ঝি চণ্ডীর মা চণ্ডীর থাকে, বলে নাকি ওরা জলের এইদিকে ওইদিকে হলে কিন্তু ওই নৌকার উপরে কিন্তু আসতে পারবে না। আর এই আঁশবোট মধ্যে না না, বলছে এই যে নদীতে যে মাছ ধরে না নদীর মধ্যে, তো তুমি দেখবে মাছের একটা গন্ধে একটা পেদনি বা অপদেবতারা আসছে তো, তারপর দেখবে যারা এই মাছ ফাছ বিক্রি করে ওদের যে আঁশ বটিটা হয়, এই আঁশ বটি খুব কাজের। অনেক তন্ত্র এই আঁশ বটি দিয়ে করা হয়। একদম একদম। তারপর দেখবে যারা এই যে মাছের গন্ধে যেরকম ভূত পেট আসে, কিন্তু ওই মাছের যে জালটা, যার মধ্যে যে জালটা ফেলে মাছ ধরা হয়, তার মধ্যে যে লোহার যে জাল কাঠি থাকে, এগুলো কিন্তু খুব ভালো কাজ করে কিন্তু। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ঠিক বলেছো একদম। তারপরে মাছের যে জাল তুমি যদি এটা ঘরের দরজার সামনে যদি তুমি দিয়ে রাখবে, এটা আমার এক গুরুদেবের থেকে শোনা, যদি দরজার মধ্যে ঝুলিয়ে রাখবে, কোনো কিন্তু শয়তান বা কোনো কিন্তু নেগেটিভ এনার্জি তোমার ঘরে আসবে না। এক্স্যাক্টলি, এটা একটা ঠিক কথা। আর তুমি ট্যাংরার যে জায়গাটাতে থাকো, ঠিক আছে, ওখানে তো অনেকগুলো কসাইখানাও আছে। হ্যাঁ, সে বহুত বছর আগের জায়গা না এটা। অনেক পুরনো। আর তোমাদের ওখানেরও অনেক কেস আছে। 100 বার। পাশে খাল আছে, অনেক কিছুই ঘটনা আছে ওখানে, সরকারি আবাসন আছে। এইবার যাদের সঙ্গে ঘটে তারা এইবার নিজের আত্মীয়কে এসব ঘটনা জানায়। আমাকে যে তুমি যে এরকম একটা সুযোগ দিয়েছো, এরকম একটা প্ল্যাটফর্মে বলার জন্য, এরকম একটা জায়গায় বলার জন্য, আমি ওই জন্য বলতে পারছি। এরকম মানুষের ওই জায়গায় অনেক জনের অনেক কিছু ঘটে আছে, কিন্তু তারা বলবে কাকে? তারা ওই নিজের মধ্যে আলোচনা করে। এবার আমার যা হোক তোমার সঙ্গে পরিচয় হয়েছে, তোমার সঙ্গে জানাশোনা হয়েছে, তুমি সুযোগ দিয়েছো বলে এরকম একটা প্ল্যাটফর্মে আমি বলতে পারছি আজকে। আমার নিজেকেও আমি খুব এইসব আমি যে ঘটনা জানার জন্য, মানে মেন ব্যাপার দেখো, আমি এই কিউরিওফাইড চ্যানেল বলো বা এই প্ল্যাটফর্মটা বলো, আমি সব মানুষের লাইফে যে এরকম ধরনের ঘটনা রয়েছে যেটা কাউকে বলতে পারে না, সেই জিনিসটা ধরো তুমি আড্ডা মারছো আমার সাথে, সেইভাবে তুমি আমার সাথে শেয়ার করলে, ঠিক আছে, এটাই আমার মেন ব্যাপার। এখানে কোনো মানে ভেদাভেদ নেই। যার সাথে এরকম ধরনের ঘটনা হয়েছে সে আমার সাথে শেয়ার করতে পারে। অ্যান্ড তুমি যে আমাদের সাথে এটা শেয়ার করলে রাজু, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, খুব ভালো। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে আমার ঘটনা শেয়ার করার জন্য। দর্শকদের কিরকম লাগবে আমি জানি না, কতটা আমি গুছিয়ে বলতে পেরেছি। হ্যাঁ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার সারাদিন কাজ করে এত মানে কাজের মধ্যে থেকে রাতের বেলা রেস্ট নেওয়ার সময় যে তুমি নিজের এই ঘটনাগুলো শেয়ার করেছো, ঠিক আছে, এটাও একটা খুব বড় ব্যাপার। ঠিক আছে, রাজু, কথা হচ্ছে আবার। ভালো থাকো। ওকে ওকে দাদা, তুমিও ভালো থেকো। নিশ্চয়ই। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিন। আপনার ঘটনা আমার সাথে শেয়ার করতে যোগাযোগ করুন curiofight@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। এবং আমার দ্বিতীয় চ্যানেলে আসা নতুন পডকাস্টটি দেখতে ভুলবেন না, লিঙ্ক থাকলো ডেসক্রিপশন বক্সে। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে, যেটি আপলোড হচ্ছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।